জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। আজকের বিষয়বস্তু হলো অমাবস্যা তিথি, আষাঢ়ে অমাবস্যা তিথি। এই আষাঢ়ে অমাবস্যা তিথিতে আমরা কিভাবে কাজে লাগাবো এবং এতে কি কি দোষ দূর হয়, আজকে সমস্তটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে। প্রথমত বলি, আষাঢ়ের অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিতে পিতৃদোষ দূর হয়। মানে অর্থাৎ আমাদের যে পিতৃপুরুষেরা মারা গেছেন তাদের শান্তি কামনার্থে, তাদের আত্মার শান্তি কামনার্থে এবং তারা যেখানে আছেন সেখানে যাতে শান্তিতে থাকতে পারেন তার জন্য আমাদের কিছু করণীয় থাকে এবং আমরা এখানে তর্পণ করতে পারি বিশেষভাবে সেই সমস্ত বিষয় নিয়ে। এবং আমরা বিশেষ করে এই অমাবস্যা তিথিতে আমাদের জীবনের সংকট এবং সমস্যা দূর করতে কিছু কাজ করব, যেটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমত বলি যে পিতৃদোষ দূর করতে আমাদের কি করতে হবে। পিতৃদোষ দূর করতে আমাদের বিশেষ করে তর্পণ করতে হবে। আমরা গঙ্গায় স্নান করে বা গঙ্গায় গিয়ে, যদি গঙ্গায় পাশে গঙ্গা নদী থাকে আপনারা সেখানে গিয়ে তর্পণ করতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো নদী, ভালো পুকুর, সেখানে গিয়ে করতে পারেন তর্পণ। আর যদি সেটাও না সম্ভব হয় তাহলে বাড়িতেই আপনারা করতে পারেন। এবং তর্পণ করতে গিয়ে সূর্যার্ঘ্য আপনাদের দিতে হবে। আপনারা সূর্যদেবের প্রণাম করবেন এবং সূর্য অর্ঘ্য দেওয়ার সময় আপনারা কি কি নেবেন। বিশেষ করে আমরা তো অনেকেই জল এবং জবা ফুল ইত্যাদি বাড়িতে দিয়ে এগুলি করি, কিন্তু বিশেষ করে এই সময় কালো তিল ব্যবহার অবশ্যই করবেন। জল, ফুল, গঙ্গার জল তো থাকছেই, এবং যদি গঙ্গার জল আপনাদের সেই যেখানে পুকুর কিংবা নদীতে গিয়ে না নিয়ে যান তাহলেও সেখানে যদি 3 বার গঙ্গা গঙ্গা বলে জল স্পর্শ করেন সেটাও গঙ্গায় পরিণত হবে। তাই অবশ্যই জল, ফুল এবং কালো তিল এটি অবশ্যই নেবেন, তার সাথে 1 টাকার কয়েন নেবেন। নিয়ে আপনারা তর্পণ করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে করবেন এবং সূর্য যেদিকে সেদিকে আপনারা ফিরে করবেন, সূর্যের দিকে তাক মানে সেই দিকটি দেখে করবেন। আর এরপরে বলি বন্ধুরা, যে এবার আপনাদের তর্পণ করা হলে কি হয়, এর থেকে আপনাদের পিতৃদোষ দূর হবে। শুধু সামান্য এটুকুনি করলে পিতৃদোষ দূর হয় না। বিশেষ করে এগুলি করার পর আমরা যদি কিছু দান করি এবং সেটি আমাদের যেটা দেওয়ার সামর্থ্য সেই অনুযায়ী যদি দান করি, এবং দান অবশ্যই তেমন ব্যক্তিকে দিতে হবে যাদের দানের প্রয়োজন আছে, সেরকম ব্যক্তিকে আপনাদের দান করতে হবে। অযথা যে ব্যক্তির দানের প্রয়োজন নেই, অর্থাৎ আমরা বিভিন্ন ব্রাহ্মণ কিংবা আরো অনেককেই এগুলি দান করি, হয়তো তাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা এমন কোথাও দান করবেন না। দান অবশ্যই ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করতে হয়, কিন্তু এই বিষয়ে যেখানে যে মানুষের দরিদ্র, যার অবশ্যই দরকার, তাকে এই জিনিসটি দান করবেন, তাতে ভীষণভাবে কাজে লাগবে। এবং যারা দুঃখিনী বলা হয়ে থাকে তাদের যদি এরকম দান করতে পারেন আপনার সেই দোষটা কাটবে। তাই এরকম দেখে দান করবেন। যদি তেমন না সম্ভব হয় তাহলে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতেই পারেন। এইভাবে আপনারা দান করবেন। এবং এরপরে বন্ধুরা, বাড়িতে আপনারা যেখানে আপনাদের গৃহে দেবতারা আছে সেখানে আপনাদের কি করতে হবে, এই দিন সুন্দর করে প্রদীপ জ্বালাবেন এবং ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ যে জ্বালাচ্ছেন আপনারা, প্রদীপ বলো, অনেকেই করেন কি যে প্রদীপ পুনরায় ব্যবহার হতে হতে আমরা সপ্তাহের বৃহস্পতিবার বা কিছু পুজো থাকলে আমরা সেদিন প্রদীপটা মাজি, এরকম অনেক বাড়িতেই হয়। কিন্তু আপনাদের অমাবস্যা তিথিতে প্রদীপ, কালো প্রদীপ মানে পোড়া প্রদীপ ব্যবহার কখনো করবেন না। মেজে পরিষ্কার করে সেই প্রদীপ জ্বালাবেন এবং তেলের প্রদীপ জ্বালাবেন, পারলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন কিংবা ঘি এবং তেল মিশিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। এটি ঠাকুরের সামনে আপনারা রাখলেন। আর রাখবেন একটি প্রদীপ সন্ধ্যাকালে বাড়ির বাইরে, সেটি আপনারা আপনাদের উঠানে রাখতে পারেন কিংবা দুয়ারের সামনে রাখতে পারেন, কিন্তু বাড়ির বাইরে রাখবেন একটি প্রদীপ। এই অমাবস্যা তিথির দিন জ্বালিয়ে রাখবেন। আমরা পিতৃজনদের জন্য যে
প্রদীপ জ্বালিয়ে রাখবো বাইরে, সেটি যখন পিতৃজনেরা আসবেন এবং এসে দেখবেন যে আমরা বাড়ির চতুর্দিক বা বাড়ির কোনো একটি প্রান্তে যে প্রদীপটি জ্বালিয়ে রেখেছি, সেখানে কি হয়, অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারবে না, শুধুই শুভ শক্তি এবং আশীর্বাদ আসবে। আর সেখানে মনে করতে পারেন আলোয় আলোকিত তো আমরা লাইট যে বাল্ব জ্বালিয়ে আমরা করে রাখতে পারি, কিন্তু সেক্ষেত্রে এইভাবে করলে হবে না। কারণ প্রদীপের আলোর শিখায় একটি শক্তি থাকে, পজিটিভ শক্তি থাকে, সেখানে কোনো নেগেটিভিটি ছড়াতে পারে না। তাই প্রদীপের আলোতে যে শক্তি, সেটি হলো ভগবানের শক্তি। এবং এই প্রদীপের আলোর শিখার থেকে আমরা বুঝতে পারি আগামী দিন আমাদের কেমন যায় বা দিনের শেষে আমাদের কেমন যেতে পারে। প্রদীপের জ্বলার কাছে আমরা অনেক সময় বুঝতে পারি। তাই এইভাবে জ্বালাবেন। এবার জেনে নেওয়া যাক যে অমাবস্যা তিথি আমরা কবে পাচ্ছি। অমাবস্যা তিথি 2024 সালে আষাঢ় মাসে অমাবস্যা তিথি 5ই জুলাই ভোর 4:58 থেকে শুরু হবে, 6ই জুলাই ভোর 4:27 সমাপ্ত হবে। আপনারা এই সময়ের মধ্যে এই কাজগুলি করবেন এবং অবশ্যই প্রদীপ জ্বালাতে ভুলবেন না, কারণ অমাবস্যা তিথিতে আমরা বিশেষ করে এই কর্মগুলি করেই থাকি যে অমাবস্যা তিথি উপলক্ষে আমরা বিভিন্ন মন্দির প্রাঙ্গণে যাই এবং সেখানে পূজা দিতে যাই। অনেক সময় বাড়ি থেকে অনেক ভোর ভোর বেরিয়ে যাই, তাই বাড়ির দেবতাকে হয়তো আমাদের সেদিন পূজাই দেওয়া হয় না, বাড়ি ফিরে আসতে আসতে হয়তো আমরা সেই পূজার সময়টি অতিক্রম করে ফেলি, কিন্তু গৃহের যে দেবতা সেখানে পূজাও করে না, অন্ধকার হয়ে থাকে। তাই এই ধরনের ভুল কাজ কখনো করবেন না। যদি কোনো মন্দির বা দূরে কোথাও পূজা দিতে যান, অবশ্যই বাড়ির ঠাকুরকে পূজা দেবেন এবং বাড়ির ভেতরকে কখনো অন্ধকার করে ধুয়ে যাবেন না। তাহলে জীবনে যেখানেই আপনি পূজা দেন না কেন, বাড়িতে আপনার অন্ধকারময় হয়েই থাকবে। তাই আপনারা গৃহের দেবতাকে সন্তুষ্ট অবশ্যই করবেন। তারপরে তো আমরা বিভিন্ন দেব-দেবীর তীর্থস্থান সেগুলিতে আমরা যেতেই পারি, কিন্তু গৃহে যে দেবতাদেরকে আমরা ভক্তি ভরে নিয়ে এসেছি সেখানে পূজা দেওয়া অবশ্যই জরুরি। বন্ধুরা, এরপরে যে বিশেষ একটি কথা বলবো, বিশেষ টিপস বলতে পারেন, এটি আমরা কিভাবে করব। অনেক সময় আছে আমরা বাড়িতে এমন এমন গাছ রেখে দিই বা শৌখিনতাবশত বাড়িতে এনে রেখেছি, কিন্তু আমরা সেই গাছ থেকে কোনো পজিটিভ কিছু পাই না, হয়তো আমাদের শখের জন্য এনে রাখি। তবে সেই গাছ যদি অমাবস্যা তিথিতে আপনারা জলে ফেলে দিয়ে আসতে পারেন তাহলে অতি উত্তম, এবং আপনাদের জীবনে বিভিন্ন রকম সংকট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমাদের জীবনে সংকটের কোনো শেষ নেই এবং আমরা তো বিভিন্ন সংকটের মধ্যে পড়ি, আগে পিছে বিভিন্ন রকম সংকট, এবং আমরা একটি সংকট থেকে বেরোতে না বেরোতে আরেকটি ঝামেলার মধ্যে জড়িয়ে যাই। যখন সুখ আসবে পরপর সুখ আসবে, দেখবেন সুখের বাতাবরণে আবার একটি সুখের খবর আপনার কাছে চলে আসবে, কিন্তু যখন দুঃখের খবর আসবে তখন পরপর সেই ধরেই এগিয়ে যাবে, এমনই হয়। তাই আপনাদের চেষ্টা থাকবে যেন সুখ কখনো বাড়ি থেকে বা আপনাদের জীবন থেকে বিতাড়িত না হয়। তাই বাড়িতে যদি ক্যাকটাস গাছ থাকে তাহলে এই অমাবস্যা তিথিতে আপনারা জলে ফেলে দিন, তাতে বিশেষভাবে উপকার পাবেন। অনেক সময় আমরা খুব সুন্দর ক্যাকটাস গাছের ফুল সহ ক্যাকটাস গাছ কিনে আনি এবং আমাদের শৌখিনতাবশত আমরা অনেক ধরনের ক্যাকটাস গাছ বাড়িতে রাখি। এই ধরনের ক্যাকটাস গাছ কখনো বাড়িতে রাখবেন না, বাড়ির পজিটিভ যে শক্তি সেগুলি নষ্ট হয়ে যাবে, এবং শুধু নষ্ট নয়, আপনাদের কোনো ভালো কিছু ঘটবে না, শুভ খবর আসবে না, কোনো কাজে শুভ কিছু হবে না, কোনো একটি গন্তব্যে আপনারা পৌঁছাতে চাইছেন বা কোনো এক ধরনের আপনারা সম্পত্তি বলেন, জমি বলেন, কিংবা আপনারা বিভিন্ন জায়গা থেকে লোন তুলতে যান, সেই জায়গাতেও অসুবিধার সৃষ্টি হবে। তাই আপনারা এই ধরনের কাজ করে দেখবেন। বাড়িতে যে ক্যাকটাস জাতীয় গাছ যদি থাকে অবশ্যই সেই গাছ আপনারা বাড়ি থেকে ফেলে দিন, দূরে কোথাও, বাড়ির মধ্যেই ফেলবেন না, তাহলে সেটা বাড়ির মধ্যেই থেকে যাবে। তো এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই এই অমাবস্যা তিথির দিন আপনারা ফেলে দেবেন। আর আরেকটি কথা বলি বন্ধুরা, আমরা যে প্রদীপটি বাড়ির বাইরে দেব
অর্থাৎ পিতৃজনের উদ্দেশ্যে সেটি মাটির প্রদীপ আমরা দেব। মাটির প্রদীপ অর্থাৎ আমরা হাতে করে মাটির বানানো প্রদীপ করতে পারি, নিজেরা প্রদীপ বানিয়ে, এবং বাজারে যদি সেটা না সম্ভব হয় বাজার থেকে আমরা কিনে এনে প্রদীপ সে জ্বালাতে পারি। কিন্তু সেই প্রদীপ বলো কখনোই বাড়িতে রাখবেন না, এবং আপনারা কোনো ধাতব পদার্থের কোনো প্রদীপ দেবেন না। যে প্রদীপটি জ্বালাবেন সেটি বাড়ির বাইরে কোনো ভালো পুকুর কিংবা নদীতে সেটি বিসর্জন দিয়ে দেবেন। এইভাবে করবেন, দেখবেন সমস্ত রকম বাধা বিঘ্ন আস্তে আস্তে দূর হতে থাকবে। এবং শুধু ক্যাকটাস গাছ নয়, কাঁটা জাতীয় বিভিন্ন রকম গাছ আছে যেগুলি আমরা শৌখিনতা বশত ঘরের মধ্যেই রেখে দিই, সেই ধরনের গাছ কখনোই বাড়িতে রাখবেন না। এবার মনে করতে পারেন ফণী মনসা গাছ। ফণী মনসা গাছ আমরা পূজা দিই, সেটি আমরা দেবী রূপে মেনে মানি, কিন্তু এটিকেও একটি আপনারা মাথায় রাখবেন, ফণী মনসা গাছ কখনোই বাড়ির সামনাসামনি প্রাঙ্গণে রাখতে নেই। এই গাছটি আমরা একটি বাড়ির কর্নারের দিকে বা যেখানে আমাদের সদা আসা যাওয়া হয় না সেই জায়গায় রাখতে হয়, কারণ যে দেবীকে আমরা মেনে চলি বা পূজা দিই সেই দেবীকে আমরা জানি তিনারা কোন জায়গা পছন্দ করেন, এবং আমাদের সেইভাবেই সেই স্থানে পুঁততে হয়, তাহলে দেবীর যথাযথ আশীর্বাদ পাওয়া যায়। তাই মাথায় রাখবেন বন্ধুরা, সমস্ত বিষয়টি আপনারা এই অমাবস্যা তিথিতে পিতৃদোষ কিভাবে দূর করবেন এবং বাড়ির বাস্তু দোষ কিভাবে দূর করবেন, এইগুলি যদি করেন আপনাদের বিভিন্ন রকম দোষ দূর হতে থাকবে। যদি পিতৃদোষ থাকে সেটিও আস্তে আস্তে কাটতে শুরু করবে, এবং বাস্তু ভিটেতে যদি কোনো রকম দোষ থাকে সেগুলো আস্তে আস্তে দেখবেন সরে যাবে। তাই বাড়ির এই গাছটা অবশ্যই যদি আপনাদের বাড়িতে থাকে, এই কাটা গাছ একদম ফেলে দেবেন দূরে। এছাড়াও বাড়িতে বিভিন্ন রকম গাছ আছে, তার সাথে বলি বটবৃক্ষ এবং অশ্বত্থ। আমরা ছোট্ট ছোট এই গাছগুলি দেখতে পাই চারা অবস্থায়, যেগুলি ছোট গাছ দেয়ালে হয়ে থাকে, অনেক সময় দেয়ালের পাইপের পাশে হয়ে থাকে, কিংবা আমরা পুঁতিনি দেখবেন বাড়ির কোনো ফাটা স্থান থেকে সেই গাছটি তৈরি হয়ে যাচ্ছে, এমন যদি থাকে একদম সেখান থেকে তুলে নির্মূল করে ফেলবেন, এবং এই অমাবস্যা তিথিতে আপনারা সেগুলি জলে দিয়ে দেবেন। বাড়ির কোনো জলে নয়, বাড়ির থেকে বেরিয়ে নদী কিংবা পুকুরের জলে। এরকম কাজ যদি করতে পারেন দেখবেন সমস্ত রকম বাধা বিপত্তি আস্তে আস্তে দূরে সরতে শুরু করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয়বস্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো, নতুন কোনো টিপস আমি আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।